গ্রামের ঢালাই রাস্তায় রিক্সা থামাতেই নানা আর নানির মুখের সামনে এসে দাঁড়াতে হলো। উঠানের মাঝখানে বিয়ের প্যান্ডেলের অর্ধেক বাঁশ খোলা অবস্থায় পড়ে আছে। বাবুর্চি ডেকোরেটরের লোকেরা পাটি গুছাচ্ছে। নানা আমাকে দেখে এক পা এগিয়ে এসে বড় একটা গালমন্দ করতে গিয়েও থেমে গেলেন। পাশে দাঁড়ানো নতুন এক আত্মীয়া চোখ দেখে চোখ গোল গোল করে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো সুফিয়া, ছেলেকে পাওয়া গেল? কই ছিল এতক্ষণ? আম্মা গায়ের আঁচলটা ঠিক করতে করতে একদম স্বাভাবিক গলায় বানাইয়া উত্তর দিল, ওই তো ওর ছোট মামার সাথে পাশের গ্রামে এক খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। পোলাপান মানুষ, একটু রাগ করে চলে গিয়েছিল আর কি। মানুষের মুখের সামনে নিজের ঘরের কথা ঢাকতে আম্মার এই মিথ্যা বলাটা দেখে আমার গা জ্বলে গেল। আমি কোনো কথা না বলে সোজা ভেতরে গিয়ে নানির ছোট কামরার কোণে বসে পড়লাম। নানি থালা ভর্তি ঠান্ডা খাসি মাংস আর পোলাও নিয়ে এসে আমার সামনে রাখলো। নে ভাই, কাল থেকে তো পেটে কিছুই পড়ে নাই, একটু মুখে দে। আমি থালার দিকে একবার তাকিয়ে মুখ অন্য দিকে ফিরিয়ে নিলাম। আমি খাবো না, এমন করতে নাই রে ভাই। নানি পাশে বসে আমার গায়ে হাত বুলাতে লাগলো। তোর আম্মারও তো একটা ভবিষ্যৎ আছে, একলা মানুষ কতদিন থাকবে? তুই না খেলে তোর আম্মা মুখ দেখাবে কি করে? আম্মা আমার কথার চিন্তা করে না নানি, আমি নিচু গলায় বললাম। আম্মা খালি নিজের কথাই ভাবছে। আব্বাকে পুলিশের ভয় দেখে আমাকে জোর করে নিয়ে আসছে। নানি একটা দীর্ঘশ্বাস ফেলে আর কিছু বলল না, থালাটা খাটের উপর রেখে উঠে চলে গেল। বিকেলের দিকে নতুন বর এলো, নতুন আব্বা, যাকে আমি কোনোদিনই এই নামে ডাকবো না। লোকটার বয়স 40-এর উপর, শহরের কসমেটিক্সের দোকান আছে, গায়ের রং কালো, চোখে চশমা। লোকটা ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলো। শাহেদ, কেমন আছো? তোমার জন্য শহর থেকে একটা নতুন ঘড়ি এনেছি। ঘড়িটা টেবিলের উপর রেখে দিল। আমি সেটার দিকে তাকালাম না। ঘরের এক কোণে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আম্মা ঘরে ঢুকে ঘড়িটা দেখে লোকটার দিকে তাকিয়ে একটু লজ্জিত মুখে বলল, ও একটু অসুস্থ, ঘুমাক এখন। নতুন আব্বার সাথে আম্মা যখন বিদায় নিয়ে শহরের নতুন বাসায় চলে গেল, তখন আমাকে নানা বাড়িতে রেখে যাওয়া হলো। আম্মা ভেবেছিল আমি হয়তো নতুন বাসায় গেলে আরো বেশি ঝামেলা করব, তাই নানা বাড়িতে রেখেই স্কুলের ব্যবস্থা করার কথা ভাবা হলো। দিনগুলো খুব ধীরে ধীরে পার হতে লাগলো। স্কুলে যাওয়া বন্ধ, বাইরের বন্ধুদের সাথে খেলাধুলা বন্ধ। ঘরের কোণে শুয়ে শুয়ে কেবল আব্বা সেই মুখটা ভেসে উঠতো। আব্বা কিভাবে আছে? সেই স্যাঁতসেঁতে মেজ ঘরটাতে কি রাতে ঠিক মতো ঘুমায়? আবার কি শরীর আরো খারাপ হলো? 4 দিনের দিন সন্ধ্যায় আমি পাশের বাড়ি রাশেদের কাছে গেলাম। রাশেদ আমার বয়সী, ওর বাবার একটা পুরনো নোকিয়া বাটন ফোন আছে। রাশেদ, তোর আবার ফোনটা একটু দিবি, একটা জরুরি কল করব। রাশেদ একটু ইতস্তত করে বলল, আমার আব্বা তো দোকানে, ফোন তো ঘরেই আছে, কারে ফোন দিবি? আমার আব্বাকে। আমি মিনতি করে বললাম, একটু দে না ভাই, খালি দুইটা কথা বলবো। রাশেদ ঘর থেকে ফোনটাই না আমার হাতে দিল। 1 বছর আগে আব্বা যখন আম্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করতো, তখন একটা কাগজে আব্বার ফোন নাম্বারটা লিখে দিয়েছিল। সেই 11টা ডিজিট আমার মুখস্থ ছিল। আঙুল কাঁপতে কাঁপতে নম্বরটা তুললাম। সবুজ বোতাম চাপার পর ওপাশে রিং হতে লাগলো। আমার বুকের ভেতর যেন 100 হাতুড়ির একসাথে পিটা ছিল। কয়েক সেকেন্ড রিং হওয়ার পর ওপাশ থেকে সেই খসখসে পরিচিত গলা ভেসে এলো, হ্যালো আব্বা। আমি ধরে রাখতে পারলাম না, এক নিঃশ্বাসে বলে বললাম। ওপাশে কয়েক সেকেন্ড একদম নিথর নীরবতা। তারপর আব্বার থর থর করে কাপা গলা শোনা গেল, শাহেদ তুই কই থেকে ফোন করেছিস বাবা? আব্বা আমি নানি বাড়িতে আছি, রাশেদের ফোন থেকে কল দিছি। তুমি কেমন আছো আব্বা? তোমার শরীর ভালো? আব্বা ফুপিয়ে ওঠা শব্দ শুনতে পেলাম। আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? তোকে কি মারধর করেছে কেউ? খাসনি কিছু? না, আম্মা আমাকে নতুন বাসায় নেয় নাই, নানা বাড়িতেই রাখছে। আমি চোখ মুছে বললাম, আব্বা তুমি আমারে কবে নিয়ে যাবা? আমি এই বাড়িতে একদম থাকতে পারছি না। আব্বা নিচু গলায় বলল, শোন শাহেদ, তুই মন খারাপ করিস না। আমি গতকালকে টাঙ্গাইলে বড় উকিল নানু সাহেবের কাছে গিয়েছিলাম। উনি সব কাগজ দেখে বলেছে কাস্টডির ফাইল আবারও রিওপেন করা যাবে, কারণ তোর বয়স 12 বছর হয়েছে। তোর এখন নিজের মতামত জজ সাহেব শুনবেন। সত্যি আব্বা? আমার বুকের ভেতরের পুরো অন্ধকারটা যেন এক মুহূর্তে কেটে গেল। হ্যাঁ রে বাবা, আব্বা রুদ্ধ গলায় বলল। আমি দিনরাত দোকানে খাটছি, অতিরিক্ত কাজ নিচ্ছি যাতে উকিলের ফিটা জোগাড় করতে পারি। তুই শুধু একটু ধৈর্য ধর। আর শোন, পড়াশোনাটা একদম বন্ধ করিস না, বইগুলো খুলে বসিস। তুমি ঠিক মতো খেও আব্বা, ওই ঘুমের ওষুধটা বেশি খায়ও না। আমি কান্নার তোড়ে বললাম, না রে, এখন আর ওষুধ লাগবে না। তুই ফোন করেছিস, আজ আমার এমনিতে ঘুম আসবে। তুই ভালো থাকিস বাবা। কলটা কেটে দেওয়ার পর ফোনটা রাশেদের হাতে ফেরত দিলাম। রাশেদ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। বাড়ি ফেরার পথে গ্রামের মেঠো রাস্তায় যখন হাঁটছিলাম, তখন মাথার উপর সন্ধ্যের অন্ধকার নেমে আসছে। চারপাশে গাছে গাছে জোনাকি জ্বলছে। মনটা ভারী হলো, বুকের ভেতর এক অদ্ভুত জোর পাচ্ছিলাম। আম্মা ভেবেছিল আইন আর হুমকি দিয়ে আমার আর আব্বার বাঁধন কেটে দেবে, কিন্তু আম্মা জানে না যে সম্পর্কের গোড়ায় আসল টান থাকে তা আদালতের এক টুকরো কাগজে কোনোদিনই মুছে ফেলা যায় না। ঘরে ফিরে নানিকে বললাম, নানি ভাত দাও, খাবো। নানি অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর মুখে এক চিলতে স্বস্তির হাসি নিয়ে দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেল। আমি জানি আমাকে এখন শক্ত হতে হবে। আব্বা ওখানে আমার জন্য লড়ছে, আর এখানে আমাকে নিজের লড়াইটা নিজেই চালিয়ে যেতে হবে। স্টোরি বাই জান্নাত। দিনগুলো কেমন যেন এক ঘেয়ার থমথমে হয়ে পার হচ্ছিল। নানা বাড়িতে আমার থাকার ব্যবস্থা হলো, মনটা সবসময় টাঙ্গাইল শহরে সেই ছোট্ট দোকানেই পড়ে থাকতো। স্কুলের বই খুলে বসতাম ঠিকই, কিন্তু রিডিং পড়ার ফাঁকে কেবল আব্বার সেই শুকনো মুখের কথাটা মনে পড়তো। নানা বাড়ি কেউ আমার সাথে তেমন একটা কথা বলতো না, কেবল নানি নিয়ম করে খাবার দিয়ে যেত। একদিন সকালে নতুন আব্বার কসমেটিক্সের দোকানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলো, যা আমি কয়েকদিন পর নানা বাড়িতে বসেই শুনতে পেরেছিলাম। বড় বাজারের গলিতে নতুন আব্বা আনোয়ার সাহেবের মেসার্স রূপালী কসমেটিক্স নামের বেশ নামকরা একটা পাইকারি দোকান আছে। বেলা 11টার দিকে আনোয়ার সাহেব যখন ক্যাশ বক্সে বসে হিসাব মিলাচ্ছিলেন, ঠিক তখনই
দোকানের সামনে দাঁড়ালো। নীল রঙের একটু ময়লা শার্ট, গায়ে রোদে পোড়া ঘামের গন্ধ, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে ছোট একটা প্লাস্টিকের থলে। আনোয়ার সাহেব চশমাটা নাকের উপর থেকে নামিয়ে অবাক হয়ে তাকালেন। কাকে চান? আব্বা কয়েক সেকেন্ড দরজায় দাঁড়িয়ে ইতস্তত করলেন, তারপর একদম বিনয়ী গলায় বললেন, আমি খালেক, রাশেদের বাবা। নামটা শুনতেই আনোয়ার সাহেবের হাতের কলমটা খাতার উপর থমকে গেল। মুখের ভাব এক মুহূর্তেই বদলে কঠিন হয়ে গেল। তিনি দোকানের কর্মচারীকে ইশারায় বাইরে যেতে পড়লেন। তারপর গলার স্বর একটু উঁচিয়ে বললেন, আপনি এখানে কেন এসেছেন? আপনার তো কম সাহস না? সুফি আপনাকে স্পষ্ট বলে দিয়েছে না যে ছেলের কাছে যাওয়ার একদম চেষ্টা করবেন না? আব্বা কোনো রাগ বা উত্তাপ দেখালেন না, বরঞ্চ কাচের কাউন্টারের সামনে দুই হাত জোর করে দাঁড়ালেন। হাত দুটো আব্বার কাঁপছিল। আনোয়ার ভাই, আমি আপনার সাথে কোনো ঝামেলা করতে আসি নাই। আব্বার গলার আওয়াজটা এতটাই করুণ ছিল যে দোকানের কর্মচারীটাও দরজার দাঁড়িয়ে থমকে গেল। আমি একটা ছোট মানুষ, ভাঙা একটা দোকান চালিয়ে কোনো মতে পেটের ভাত জোগাড় করি। আপনার ধন সম্পদ আছে, সমাজে সম্মান আছে, সুফিয়াকে নিয়ে আপনি সুখে সংসার করেন, তাতে আমার কোনো হিংসা নাই। আনোয়ার সাহেব চুপ করে বিরক্তি নিয়ে তাকিয়ে রইলেন। আব্বা একটা লম্বা শ্বাস ফেলে পকেট থেকে চোখ মোছা গামছাটা বের করলেন। ভাই, আপনার কাছে আমার একটা ভিক্ষা। আমার ওই 12 বছরের ছেলেটা আমাকে ছাড়া বাঁচবে না, আর আমিও তাকে ছাড়া এই বয়সে একা থাকতে পারছি না। সুফিয়া তো নতুন সংসার পাইছে, ওর জীবন গুছিয়ে নেওয়ার ব্যবস্থাও হয়ে গেছে, কিন্তু আমার তো শাহেদ ছাড়া আর কিচ্ছু নাই। আপনি একটু দয়া করে সুফিয়াকে বুঝিয়ে বলুন ও যেন ছেলেটাকে আমার কাছে দিয়ে দেয়। আমি কথা দিচ্ছি ভাই, আমি আর আমার পোলা কোনোদিন আপনাকে ধারে কাছেও ঘেসবো না, এই শহরের মুখও দেখবো না, অন্য কোথাও গিয়ে ছোটখাটো কাজ করে খেয়ে পড়ে থাকবো। কথাগুলো বলতে বলতে আব্বার চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। একজন রক্ত মাংসের বাপের এমন নিঃস্ব আত্মসমর্পণ দেখে আনোয়ার সাহেব এক মুহূর্তের জন্য যেন ভাষা হারিয়ে ফেলেন। যে লোকটাকে সুফিয়া এতদিন মাতাল, অভদ্র আর ঝগড়াটে বলে বর্ণনা করেছে, তার সামনে দাঁড়িয়ে থাকা এই অসহায় মানুষটার চেহারা যেন সম্পূর্ণ অন্য কথা বলছিল। আব্বা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না, হাত জোর করে মাথা নিচু করে দোকান থেকে বের হয়ে গেল। সেদিন রাতে বাসায় আনোয়ার সাহেব আর আম্মা দুজনে রাতের খাবার খেতে বসেছিলেন। টেবিলে নানার পদের খাবার সাজানো, কিন্তু আনোয়ার সাহেব যেন অন্যমনস্ক হয়ে থালায় হাত চালাচ্ছিলেন। আম্মা খেয়াল করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আজ দোকান থেকে আসার পর থেকে চুপচাপ আছো, কোনো ঝামেলা হয়েছে নাকি? আনোয়ার সাহেব পানির গ্লাসটা হাতে নিয়ে একটু ভাবলেন, তারপর আম্মার দিকে সোজা তাকিয়ে শান্ত গলায় বলেন, আজ সকালে তোমার প্রাক্তন স্বামী আমার দোকানে এসেছিল। কথাটা শুনতেই আম্মার হাতের জলের গ্লাসটা থালায় পড়ে যেতে যেতে বাঁচলো। আম্মার মুখ এক সেকেন্ডের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে জমে উঠলো তীব্র ভয় আর রাগ। কি বলছো তুমি? আম্মা গলার তোর বাড়িয়ে বলল, খালেক তোমার দোকানে গেছে? ওর নিশ্চয়ই তোমাকে গালাগালি করেছে বা ভয় দেখিয়েছে। দাঁড়াও, আমি কালই ভাইকে বলে ওর ব্যবস্থা করছি। আনোয়ার সাহেব আম্মার এত দ্রুত উত্তেজনায় একটু অবাক হলেন। তিনি হাত তুলে আম্মাকে থামালেন। না সুফিয়া, ও আমাকে কোনো হুমকি দিতে আসে নাই, এমনকি একটা খারাপ কথাও বলে নাই। আম্মা থমকে গেল। তাহলে কেন এসেছিল ও? আনোয়ার সাহেব চেয়ার থেকে উঠে আস্তে আস্তে আম্মার পেছনে এসে দাঁড়ালেন। অত্যন্ত সহজ আর ভারী গলায় সুফিয়ার কাঁধে একটা হাত রাখলেন। আম্মা ঘাড় তুলে আনোয়ার সাহেবের দিকে তাকালেন। লোকটা আমার কাছে এসে কান্নাকাটি করছিল সুফিয়া। আনোয়ার সাহেব নিচু গলায় বললেন, সে আমার পা ধরার বাকি রেখেছিল। বলল, তুমি তো নতুন সংসার পেয়েছো, নতুন করে জীবন শুরু করেছো, কিন্তু তার তো আর কেউ নেই। ছেলেটাকে সে খুব ভালোবাসে। সে হাত জোর করে আকুতি জানিয়ে গেল যেন তুমি শাহেদকে তার কাছে ফিরিয়ে দাও। সে কথা দিয়েছে ছেলেটাকে নিয়ে সে আর কোনোদিন আমাদের সামনে আসবে না, অন্য কোনো শহরে চলে যাবে। আম্মা ঝটকা মেরে কাঁধ থেকে আনোয়ার সাহেবের হাতটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তুমি ওর মিষ্টি কথায় ভুলে গেছো? ও একটা অভিনয়বাজ। আমি কোর্ট থেকে অনেক কষ্ট করে ছেলেকে নিজের কাছে আনছি, এখন ওকে ওই ভিখারির হাতে তুলে দেব? কখনোই না। আনোয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলেন, সুফিয়া রাগ করো না, মাথা ঠান্ডা করে চিন্তা করো। আমি লোকটার চোখে কোনো নাটক দেখি নাই। একজন বাপের আসল কান্না চেনা যায়। তার উপর শাহেদও কিন্তু আমাদের এই বাড়িতে বা নানা বাড়িতে এক মুহূর্তের জন্য শান্তিতে নেই। ছেলেটার মুখটা দেখছো কোনোদিন? ও মানসিকভাবে ভেঙে পড়েছে। তুমি নিজের জেদ মেটাতে গিয়ে বাচ্চাটার জীবন নষ্ট করছো না তো? আম্মা ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। আনোয়ার সাহেবের এই সোজা প্রশ্নটা যেন আমার ভেতরে শক্ত অহংকারটাকে ভেঙে চুরমার করে দিল। আম্মা ভেবেছিল নতুন স্বামী খালেকের উপর রাগ দেখাবে, কিন্তু সেখানে আনোয়ার সাহেবই উল্টো খালেকের পক্ষে কথা বলছেন। শাহেদ আমার ছেলে। আম্মা চিৎকার করে বলল, ওর ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার, কিন্তু ও তো তোমাকে চায় না সুফিয়া। আনোয়ার সাহেব একদম বাস্তব কথাটাই সামনাসামনি বলে দিলেন। ছেলেটা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে, তুমি ওকে জোর করে আটকে রেখে নিজের অপরাধ বোধ ঢাকতে চাইছো। আমার মনে হয় শাহেদকে তার বাপের কাছে দেওয়াটাই সবার জন্যই ভালো হবে। আমাদের নতুন সংসারেও অন্তত শান্তি আসবে। আনোয়ার সাহেব আর কোনো কথা না বাড়িয়ে ঘরের বাইরে চলে গেলেন। আমার ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ালো। ঘরের বাতির আলোয় নিজের মুখের দিকে তাকালো। যে ছেলে তাকে ছেড়ে বাপের কাছে পালিয়ে যায়, যে প্রাক্তন স্বামী নতুন স্বামীর পায়ে ধরে কাকুতি মিনতি করে, তাদের উপর আর কিভাবে রাগ ধরে রাখা যায়? আমার চোখ দিয়ে হঠাৎ করেই কয়েক ফোঁটা পানি গাল বেয়ে নেমে এলো। এই পানির মধ্যে রাগের চেয়ে বেশি ছিল পরাজয়ের যন্ত্রণা। আম্মা এতদিন যা কিছু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছিল, তা যেন বালি দিয়ে তৈরি করা ঘরের মতো এক এক করে ধসে পড়েছে।